কোন কারণে ইউনুস মিয়া ফন্দি এঁটেছে গোটা বাংলাদেশে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করবে। রক্তাক্ত মুজিবের ভিটে। গোপালগঞ্জ আওয়ামী লীগের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু কি আওয়ামী লীগকে আক্রমণ, নাকি বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের কতল করার জন্যই এই গৃহযুদ্ধ করছে এনসিপি? একটু মুক্তমনা যারা শেখ মুজিব তার কবর রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছিল, তাদেরও মেরে দিয়েছে। আরে ইউনুস মিয়া, এতগুলো সংখ্যালঘু তোমার দেশে মারা যাচ্ছে, সেটা ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস না? আসলে এ না জিউ মানে ইহুদি, না মুসলমান, না হিন্দু, কারোর প্রতি তার কোনো রকম দায়বদ্ধতা নেই। বাংলাদেশকে কি করে অশান্ত করা যায়, এই সুযোগে যদি সংখ্যালঘু হিন্দুদের মেরে ফেলা যায়, খুন করা যায়, ধর্ষণ করা যায়, মা বোনেদের, হিন্দু মা বোনেদের, তার চেষ্টা এরা চালিয়ে যাবে। এই যে পরিবেশটা, এটাকে অনেকে বলছেন হতে দিয়েছে। কে হতে দিয়েছে? মোহাম্মদ ইউনুস, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান বাংলাদেশে, তিনি হতে দিয়েছেন। উত্তপ্ত বাংলাদেশ, গোটা বাংলাদেশ জুড়ে ধীরে ধীরে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করা হবে। অনেকে বলছেন তার সূত্রপাতটা বা তার গৌরচন্দ্রিকাটা গোপালগঞ্জে দেখিয়ে দিয়েছে। কে দেখিয়েছে? ইউনুস মিয়া দেখিয়ে দিয়েছে। কেন দেখিয়েছে? আজকে সব বিস্তারে আপনাদের জানাবো কোন কারণে ইউনুস মিয়া ফন্দি এঁটেছে গোটা বাংলাদেশে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করবে। রক্তাক্ত মুজিবের ভিটে, রক্তাক্ত গোপালগঞ্জ। এই গোপালগঞ্জে আপনারা মনে রাখবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বা পলাতক প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, আওয়ামী লীগের সুপ্রিমো শেখ হাসিনার জন্মও সেখানে। গোপালগঞ্জ আওয়ামী লীগের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু কি আওয়ামী লীগকে আক্রমণ, নাকি বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের কতল করার জন্যই এই গৃহযুদ্ধ করছে এনসিপি? মনে রাখবেন, ছাত্র যুবদের এই যে নতুন দল, এই নতুন দলটা আসলে বিপ্লবের নামে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে। এই নতুন দলটা আসলে আসলে ইউনুস মিয়ার ক্রিয়নক। ইউনুস মিয়া চায় এই বাচ্চা ছেলেগুলোর মগজ ধোলাই করে ক্ষমতায় আরও বেশি দিন টিকে থাকতে। কেন? আজকে সবিস্তারে ব্যাখ্যা করব। আজকে আমরা আলোচনা করব রক্তাক্ত মুজিব ভিটে। প্রথমেই আপনাদের জানাই বাংলাদেশ সম্পর্কে কি বলছে ফার্স্ট পোস্ট। বাংলাদেশ, শেখ হাসিনা's hometown on boil after 4 killed in clashes at NCP rally, curfew clamped। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে গোটা বাংলাদেশ জুড়ে ধীরে ধীরে এই পরিবেশটাই তৈরি হবে। এটা শুধুমাত্র শুরুয়াত, অর্থাৎ গৌরচন্দ্রিকা। সিকিউরিটি ফোর্সেস থ্রো টিয়ার গ্যাস cans and sound grenades to despair the Awami League supporters following a clash during the National Citizen Party rally in Gopalganj, Bangladesh, July 16, 2025. Reuters reporting, না কোনো ভারতীয় সংবাদ মাধ্যম নয়, রয়টার্স রিপোর্ট করছে। ভাবতে পারেন যে বেছে বেছে আওয়ামী লীগে যারা রয়েছে, যারা প্রতিবাদ করছিল এনসিপি, তারা তাদের বিরুদ্ধে সেখানে একেবারে হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে। At least 4 people have reportedly been killed following a violent clash that erupted at
National Citizen Party NCP rally in Gopalganj, Bangladesh. Dr. Jivitesh Vishwas, Superintendent of Gopalganj General Hospital, confirmed the death of 4 people and mentioned that over 15 people have been injured following the clashes and were receiving treatment in the hospital. Out of the 15, 3 people were critically injured. সুতরাং বুঝতেই পাচ্ছেন ডক্টর জীবিতেশ বিশ্বাস তিনি হচ্ছেন গোপালগঞ্জ জেনারেল হসপিটালের সুপারিনটেন্ডেন্ট। তবে ডক্টর জীবিতেশ বিশ্বাস আমি জানি না আর কতদিন তিনিও থাকতে পারবেন, তার কারণ তার নামের জন্য, অর্থাৎ গোপালগঞ্জ সরকারি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কতদিন তিনি তার পদে থাকতে পারবেন। তাকে প্রাণে যদি নাও মারে নিশ্চয়ই তাকে চাপ দেওয়া হবে তার নামের জন্যে, ধর্মের জন্যে, যেহেতু হিন্দু ধর্মের, সেই জন্য তাকে বোধহয় চাপ দেওয়া হবে যে সরে যেতে। আমি জানি না কী করে এখনও টিকে আছেন, হয়তো এই কারণেই টিকে আছেন তিনি ডাক্তার বলে, তার সমকক্ষ ডাক্তার আশেপাশে নেই বলে তাকে টিকিয়ে রেখেছে। যাই হোক, তিনি জানাচ্ছেন যে তিনি কনফার্ম করছেন, নিশ্চিত করছেন 4 জন মারা গেছেন এবং 15 জন ইনজিওর্ড এবং মারাত্মকভাবে আহত। এই যে ক্ল্যাশ হয়েছে, অর্থাৎ এই যে সংঘর্ষ হয়েছে, এবং আউট অফ 15, 3 পিপল ওয়্যার ক্রিটিক্যালি ইনজিওর্ড, অর্থাৎ 4 জন এবং 3 জন, মোট 7 জন। মানে এই যে 3 জন রয়েছে, এই 3 জনের অবস্থা গুরুতর। তারা যদি বেঁচেও যান তাদের অঙ্গহানি হবে এবং তারা বিশেষভাবে সক্ষম হবেন। অর্থাৎ 4টে প্রাণ ঝরে গেল অকালে, আর 3টে প্রাণ তারা হয়তো থাকবেন, কিন্তু যদি আমরাও চাই তারা অন্তত বেঁচে থাকুক প্রাণে, কিন্তু আপনারা জেনে রাখবেন তারা বেঁচে থাকার পরেও বিশেষভাবে সক্ষম হবেন। According to Bangladeshi news outlet The Dhaka Tribune, the 4 deceased have been identified as Dipto Saha, একজন সংখ্যালঘু হিন্দু, 25 বছরের তরতাজা যুবক। তার অপরাধ, সে সংখ্যালঘু হিন্দু এবং শেখ মুজিবের সমাধিক্ষেত্র রক্ষা করতে চেয়েছিল এবং সেই জন্য সে রুখে দাঁড়িয়েছিল, সে মারা গিয়েছে। Son of Santosh Saha from Udayan Road in Gopalganj town. রমজান কাজী 18 বছরের, ভাবুন, রমজান কাজী, তিনি হরিণাহাট ভিলেজ ইন কোতালিপাড়া উপজেলার, এবং সোহেল রানা 30 বছর, a resident of মিয়াপাড়া area in the town, and Imon 24 from ভেরারহাট বাজার in গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এরা মারা গেছেন। এরা এই বিপ্লবীদের অনাবশ্যক বিপ্লবে, এখানে তো আর বিপ্লব করার কিছু ছিল না, একটা স্মৃতিসৌধ উড়িয়ে দেব, কবর উড়িয়ে দেব, সংখ্যালঘু দেখলে মারব, যেমন মেরে একেবারে শেষ করে দিল দীপ্ত সাহা, 25 বছরের তরুণ যুবক। অথবা ঠিক আছে, আপনারা জানেন যে সংখ্যালঘু হিসেবে দীপ্ত সাহা 25 বছরের যুবক, তাকে তারা টার্গেট করেছিল, নিশানা করেছিল, মেরে দিয়েছে। কিন্তু রমজান কাজী থেকে সোহেল রানা অথবা অন্যান্য যারা রয়েছে তাদেরও কিন্তু ছাড়েনি। অর্থাৎ সংখ্যালঘুদের তো মেরেইছে, যারা একটু মুক্তমনা, যারা শেখ মুজিব তার কবর রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছিল, তাদেরও মেরে দিয়েছেন। আমি আপনাদের বারবার বলছি, এটা ধর্ম নয়, এরা হচ্ছে জেহাদি সন্ত্রাসী, ইসলামিক সন্ত্রাসী। এরা ধর্ম নয়, এরা কোনো ধর্মে লেখা থাকে না এইভাবে মারতে। সুতরাং এরা যারা করছে এরা হচ্ছে সন্ত্রাসী, ইসলামিক জেহাদি, এদের চিহ্নিত করতে হবে। On Wednesday at 2:30 p.m. local time, the convoy of NCP was attacked in Gopalganj, the hometown of Bangladesh's former Prime Minister Sheikh Hasina. As per the report, the convoy came under attack while it was coming back after holding a rally. The incident took place in front of Gopalganj Government College at the Launch Ghat area of the town. The Dhaka Tribune reported there were separate attacks before the rally even started at 1:30 p.m. The clash erupted on the stage of the rally at Municipal Park area of Gopalganj town. দেখুন, গোপালগঞ্জ যে শহর, সেই শহরে কি হয়েছিল?
একদল বহিরাগত ঢুকে পড়েছিল, তারা হচ্ছে তাদের বায়নাক্কা হচ্ছে তারা গিয়ে শেখ মুজিবের কবরস্থান ভেঙে দেবে, সেখানে গিয়ে ভাঙচুর করবে। গোপালগঞ্জে যারা আওয়ামী লীগের রয়েছেন তারা রুখে দাঁড়িয়েছেন। গোপালগঞ্জের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো এই তথাকথিত ছাত্র যুব বিপ্লবে গত আগস্ট মাসে অংশগ্রহণ করেছিলেন, তারাও বলছেন এটা কি, কেন এরকম অসভ্য বর্বর, এরকম সামন্ততান্ত্রিক ফ্যাসিস্ট এইরকম পরিবেশ হবে কেন, রুখে দাঁড়িয়েছিলেন। তার জন্যই তাদের কপালে মার পড়েছে, এমন মার মেরেছে 4 জন প্রাণ হারিয়েছে, 3 জন ক্রিটিক্যালি ইনজিওর্ড, সংকটজনক অবস্থায় রয়েছে, বেঁচে থাকলেও তাদের অঙ্গহানি হবে, বিশেষ সক্ষমভাবে বাঁচতে হবে, আর সব মিলিয়ে 15 জন, অর্থাৎ এই 3 জনকে বাদ দিলেও আরও 12 জন মারাত্মক আহত। এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পুলিশ চেকপোস্ট, তারপর আমরা দেখলাম সব বিশাল করে সব করেছে, এই যে আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড মানে শব্দ করে যে গ্রেনেড, সেই গ্রেনেড ছোড়া হচ্ছে। কিন্তু তার আগে যা হওয়ার তো হয়েই গিয়েছে। এই যে সাঁজোয়া গাড়ি সব মিলিয়ে এই যে পরিবেশটা, এটাকে অনেকে বলছেন হতে দিয়েছে। কে হতে দিয়েছে? মোহাম্মদ ইউনূস, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান বাংলাদেশের, তিনি হতে দিয়েছেন। এনসিপি কে? এনসিপি ছেলেরা কারা? মেটিকিউলাসলি অর্থাৎ নিখুঁতভাবে অপারেশন করেছে যখন বিদেশে ছিলেন ইউনূস মিয়া। আজকে ইউনূস মিয়া এনসিপি ছেলেদের দিয়ে এরকম করাচ্ছেন কেন? তাদের মাথাটা খেয়েছে, মগজ ধোলাই করেছে, তাদের পাঠিয়ে দিয়েছে কেন? আমি সেই প্রশ্নের উত্তর দেব। তার আগে একবার কারফিউ ইন প্লেস ইন Gopalganj. Soon after the clashes, District Commissioner Mohammad Kamruzzaman imposed Section 144 across Gopalganj district. 144 অর্থাৎ ওখানে 144 হচ্ছে যে সেখানে আর দলবদ্ধভাবে কেউ ঘুরতে পারবে না, শান্তিপূর্ণ অবস্থায় থাকতে হবে, আলাদা আলাদা থাকতে হবে, যেরকম কারফিউ হয় আর কি আমাদের দেশের মতোই সেরকমই সেখানে কারফিউ জারি হচ্ছে, সেখানে সেকশন 144। The restriction were imposed from 8 p.m. local time অর্থাৎ সন্ধে 8টা থেকে, বুধবার সন্ধে 8টা থেকে আজকে বৃহস্পতিবার 6টা। Today bring the situation under control, the Delhi Star reported. In the light of this, the HSC Alim and HSC vocational exam in the Gopalganj district have been postponed. দেখুন, পরীক্ষা বন্ধ হয়ে গেছে, এইগুলো খুব মনে রাখবেন। কেন দেখাচ্ছি? এক, পরীক্ষা বন্ধ হয়ে গেছে। The notices of the postponed were issued at 10:30 p.m. local time yesterday. Apart from Gopalganj, NCP held rallies in several other districts on the Wednesday, including Chattogram and Noakhali, condemning the attack. এবার এনসিপি নেমে পড়েছে, গোপালগঞ্জের পর ঠিকানা হচ্ছে তাদের চট্টগ্রাম আর নোয়াখালী। এই চট্টগ্রাম আর নোয়াখালী কেন বেছে নেওয়া হয়েছে তারও কারণ আছে। প্রথমে আমি আপনাদের এই কারণটা বোঝাই, যে এই যে একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে, যানবাহন পরিবহন গোপালগঞ্জ এবং আশেপাশের জেলায় ব্যাহত হচ্ছে, এগুলো কি বোঝায় আপনারা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এক একটা উপসর্গ, এগুলো তৈরি করা হচ্ছে কারণ একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে হবে। একটা গৃহযুদ্ধ যদি তৈরি করতে হয় তাহলে প্রথম হচ্ছে যে পরিবহন ব্যবস্থা একেবারে ভেঙে দিতে হবে, মানুষ যেতে পারবে না, ব্যবসা বাণিজ্যের পতন ঘটবে, তার সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ হয়ে যাবে, অনির্দিষ্টকালের জন্য দফায় দফায় কারফিউ জারি হবে। এটাই চাইছে ইউনূস মিয়ার সরকার। দ্বিতীয়ত, চট্টগ্রাম এবং নোয়াখালী, গোপালগঞ্জের সংখ্যালঘুরা রয়েছে, তারপর চট্টগ্রাম এবং নোয়াখালী। দেখুন, ভারতবর্ষের ইতিহাসেও চট্টগ্রাম খুব গুরুত্বপূর্ণ, মাস্টারদা সূর্য সেন, সেই সময় চট্টগ্রাম এবং নোয়াখালীতে প্রচুর পরিমাণ হিন্দু মানুষ বাস করতেন জনঘনত্বের আকারে। আমরা যদি দেখি যে ওই জায়গাগুলোতে হিন্দুরা ছিলেন, এখনও প্রচুর হিন্দু আছেন। তাই গোপালগঞ্জ প্রথম, তারপরে চট্টগ্রাম এবং নোয়াখালী তো ইতিহাসে বিখ্যাত, আপনারা জানেন। নোয়াখালীতে আমরা জানি কিভাবে দাঙ্গা হয়েছে, নোয়াখালীতে বেছে বেছে হিন্দু মহিলাদের রেপ করা অর্থাৎ ধর্ষণ করা, গণহত্যা, এমন ভয়ঙ্কর গণহত্যা যে ব্রিটিশ এবং অবশ্যই মহাত্মা গান্ধী থমকে গিয়েছিলেন যে এমন নোয়াখালীর অবস্থা হয়েছে। তবে ব্রিটিশদের বা অন্যান্যদের
সেক্ষেত্রে কি করেছিলেন, কি ঐতিহাসিক ভুল করেছিলেন, আমি সবিস্তারে যাচ্ছি না। কিন্তু চপলাকান্ত ভট্টাচার্য অর্থাৎ বিখ্যাত সাংবাদিক, পরবর্তীকালে সাংসদ হন, তিনি নোয়াখালীতে সাংবাদিকতা করতে গিয়েছেন এবং তার একটা বই, তার লেখা বই আপনারা অনেকেই জানেন, বইমেলাতে কত বইমেলাতে পুনশ্চ বার করেছে। সে বইটা অসাধারণ, ছত্রে ছত্রে আপনারা যদি পড়েন ছত্রে ছত্রে জানবেন নোয়াখালীতে কি হয়েছে। সাংবাদিক, সম্পাদক, পরবর্তীকালে সাংসদ, চিন্তাবিদ চপলাকান্ত ভট্টাচার্যের লেখা নোয়াখালীর হত্যাকাণ্ড পড়বেন। সুতরাং এই নোয়াখালী আবার টার্গেট, চট্টগ্রাম টার্গেট, গোপালগঞ্জে খেলা শুরু হয়ে গেছে। বেছে বেছে এই জায়গাগুলো বাছা হয়েছে কারণ এখানে এখনও সে দেশের সংখ্যালঘু হিন্দুরা আছে। সেখানে যদি নিধন বাড়ানো যায় তাহলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা যাবে। এবং গৃহযুদ্ধের পরিস্থিতি কেন ইউনূস মিয়া করতে চাইছেন, যেখানে নিজেই স্বয়ং হোক অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তো কেন সেম সাইড গোল খাচ্ছে বাংলাদেশ, সেটা আপনাদের সবিস্তারে বলবো। তাহলে এই হচ্ছে আপাতত অবস্থা গোপালগঞ্জের। গোপালগঞ্জ খাতায় কলমে শান্ত হবে, কিন্তু ধিক করে আগুন জ্বলবে, এত সহজে সে আগুন নিববে না। এবার চলে আসি আল জাজিরা কি বলছে। বাংলাদেশ interim leader Mohammad Yunus, who replaced Hasina 3 days after her overthrow last year, said the attempt by the former leader's supporters to foil NCP rally was a shameful violation of their fundamental rights. এই ইউনুস মিয়া বড় বড় কথা বলছে। কি বলছে? বলছে এনসিপির র্যালিতে আক্রমণ করা হয়েছে, এটা খুব লজ্জাজনক এবং ভায়োলেশন অফ এ ফান্ডামেন্টাল রাইটস। আরে ইউনুস মিয়া, এতগুলো সংখ্যালঘু তোমার দেশে মারা যাচ্ছে, সেটা ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস না? আসলে আন্তর্জাতিক অপরাধী, নোবেল পুরস্কার পেয়েছে, ইতিহাস জানবে, শান্তির নোবেল পুরস্কার পেয়েছে এমন একটা মানুষ যে অশান্তির বাহক, গৃহযুদ্ধ করতে চাইছে। তিনি দেখুন, তিনি কোনো ধর্মেই খুব যে তার বিশ্বাস আছে তা নয়, তিনি ইহুদিদের অর্থাৎ জুদের মন রাখতে তিনি তার ধর্ম সম্পর্কে কি বলেছেন আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে পেয়ে যাবেন, বাংলাদেশের মানুষরা জানে। তিনি কাকে নিয়ে ঠাট্টা করেছিলেন আমি আর নাম বলছি না। সুতরাং তার কতটা যে ইসলামে ভক্তি আছে সেটাও বড় জিজ্ঞাসার চিহ্ন। আবার এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুদের মারার কসাই হিসেবে চিহ্নিত হচ্ছেন। কেন? তার কারণ, সব কারণটাই হচ্ছে আসলে এ না জিউ মানে ইহুদি, না মুসলমান, না হিন্দু, কারোর প্রতি তার কোনো রকম দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা একটাই, আজীবন ওই মসনদে নির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়ে বসে থাকার ইচ্ছে। তিনি বলছেন নাকি a shameful violation of their fundamental rights. The heinous act will not go unpunished, said statement from Nobel Peace Prize laureate's office. ভাবুন, নিজেই করাচ্ছে, এনসিপিকে পাঠিয়েছে মুজিবের সমাধি ভাঙতে, দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে, আবার বড় বড় বুকুনি দিচ্ছে। কি বলছে? a shameful violence of fundamental rights. Reeling through the aftermath of the attack, এনসিপি কনভেনার নাহিদ ইসলাম, এই নাহিদ ইসলাম কে? এই কনভেনার সমন্বয়ক, এনসিপির সমন্বয়ক কে? এই হচ্ছে সেই নাহিদ যে হচ্ছে ইউনুস মিয়া চালা, মানে চালা নাম্বার 1, অনেকগুলো চালা আছে। এই চালাকে কি বলেছিল? যখন দেখছে বিএনপি খুব জোরজার করছে যে নির্বাচন করতেই হবে, ওনার গোসা হয়ে গেল। ইউনুস মিয়া এনসিপির এই নাহিদকে ডেকে বলল সারা দেশে আবেগ সৃষ্টি করতে হবে। সে বেরিয়ে এসে সাংবাদিকদের বলল, অর্থাৎ নাহিদ সাংবাদিকদের বলল, না এরকম করলে চলবে কি করে, উনি খুব ভেঙে পড়েছেন, কাজ করতে পারছেন না, উনি পদত্যাগ করবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে পদত্যাগ কিন্তু করেননি, বা পদত্যাগ করার বাসনাও ছিল না। আসলে বাজিয়ে দেখছেন। আপনারা তো জানেন 32টা বেশি সংস্থা তাদের দেশে এবং বিদেশে কাজ করছে সামাজিক মাধ্যমে একটা আবেগ সঞ্চারিত করতে এই ইউনুস মিয়ার জন্য। সুতরাং এই নাহিদ যে কথা বলছেন এ আসলে চেলা নাম্বার 1। সে বলছে demanded arrest of the culprits at a press conference in Khulna. He claimed that the attacks were carried out to kill him, the Daily Star reported. তাকে খুন করার জন্যই নাকি এই অ্যাটাকটা হয়েছিল। আসলে এই সুযোগে যদি ভোটের আগে, যদি সত্যি কোনো দিনও ভোট হয়, ভোটের আগে একটু বাজার দর বাড়িয়ে নিচ্ছে আর কি। After concluding our rally in Gopalganj, we were heading towards Madaripur
When armed goons of the Awami League attacked our motor crate, Nahid said the NCP will now hold a rally in Faridpur today as a part of its month-long program. Bas, এক মাসের একটা বিরাট প্রোগ্রাম নিয়ে নিয়েছে বাংলাদেশকে কী করে অশান্ত করা যায়, এই সুযোগে যদি সংখ্যালঘু হিন্দুদের মেরে ফেলা যায়, খুন করা যায়, ধর্ষণ করা যায়, মা বোনেদের, হিন্দু মা বোনেদের, তার চেষ্টা এরা চালিয়ে যাবে। এবং তার দেখুন, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, এই বুড়ো মাথার লোকটাই হচ্ছে আসল। বুড়ো বয়সে ভীমরতি হলে যা হয়। এবার হাসনাত আবদুল্লাহ, দ্য এনসিপি কোঅর্ডিনেটর, আরেকজন সমন্বয়ক, said rally attendees took refuge at a police station after being attacked. We don't feel safe at all. They threatened to burn us alive, he told AFP. আল জাজিরার বক্তব্য প্রকাশ করেছে, AFP তে এই বক্তব্য দিয়েছে এই যে হাসনাত আবদুল্লাহ। প্রশ্ন হচ্ছে, তোরা এত বড় বিপ্লব করলি, তোদের যদি এখন এই অবস্থা হয়, মার খেয়ে ভয় পুলিশ স্টেশনে লুকিয়ে থাকতে হয়, তাহলে সেটা কি যা তোরা করছিস তার সঙ্গে মিলছে? এত আওয়ামী লীগের সদস্য মারা যাচ্ছে, এত তাদের পার্টি কর্মীরা মারা যাচ্ছে, সংখ্যালঘু মা বোনেদের ধর্ষণ করা হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের খুন করা হচ্ছে, এরা নাকি পুলিশ স্টেশনে গিয়ে ছিল। আসলে সেটা না। আসল ঘটনা অনেকে বলছেন যে তারাই ঝাঁপিয়ে পড়েছিল, তারপর পাল্টা যখন প্রতিবাদ এসছে তখন ভয়ে সুরসুর করে চলে গেছে পুলিশ স্টেশনে, সেখানে গিয়ে গা বাঁচিয়েছে। এই যে নাহিদ আরেকজন, এ হচ্ছে চেলুয়া নাম্বার 1, এ হচ্ছে চেলুয়া নাম্বার 2, দুজনের মধ্যে কিন্তু প্রতিযোগিতাও আছে, কে হবে চেলুয়া নাম্বার 1। আর সবচেয়ে বেশি মজা নিচ্ছে এবং সুযোগ নিচ্ছে এই মিয়া, অর্থাৎ ইউনুস মিয়া। ঢাকা ট্রিবিউন দেখাচ্ছে সিকিউরিটি হাইটেন অ্যাট বঙ্গবন্ধুস, এই যে বঙ্গবন্ধুর যে সমাধি, এই দেখুন এই সমাধি, আর এইখানে দেখুন পুলিশ প্রহরা, সাঁজোয়া গাড়ি এগুলো ঘুরছে। 2 armored cars and 1 jeep from Bangladesh Army were seen patrolling the whole area. সেনাবাহিনী টহল দিচ্ছে। Additional police forces have been deployed. এর সঙ্গে অতিরিক্ত পুলিশ ফোর্সও দেওয়া হয়েছে, দেখতে পাবেন আপনারা, পুলিশ ফোর্সও দেওয়া হয়েছে। আবার এইদিকে আর্মির গাড়িও দেখতে পাচ্ছেন। মোহাম্মদ খোরশেদ আলম, অফিসার ইনচার্জ অফ টুঙ্গিপাড়া পুলিশ স্টেশন, কনফার্ম দ্য ডেভেলপমেন্টস টু ঢাকা ট্রিবিউন। পুলিশ বলছে, দাবি করছে ধীরে ধীরে অবস্থা পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে ইউনুস মিয়ার লাভ কি? এবার একটু চলে আসি দৈনিক কালবেলার প্রতিবেদনে। গোপালগঞ্জের হামলার তদন্তে কমিটি গঠন করেছে সরকার। গোপালগঞ্জে সংগঠিত সহিংস ঘটনার তদন্তের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কি আশ্চর্য, এই সরকারের মদতেই এনসিপি গিয়ে হামলা করলো, এই এনসিপি গিয়ে সংখ্যালঘুদের মারলো, এই এনসিপি গিয়ে আওয়ামী লীগের কর্মীদের খুন করলো, তারাই আবার নাকি একটা অন্তর্বর্তী সরকার, সেই সরকার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিবৃতিতে জানানো হয়, গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল ঘানি। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসনের মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয়ের এক একজন করে অতিরিক্ত সচিব। আসলে কেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয়? তার কারণ বেছে বেছে আওয়ামী লীগের যারা সাহস করে ঘর থেকে বেরিয়ে মুজিবের ভিটেতে দাঁড়িয়ে মুজিবের কবর বাঁচানোর জন্য, বঙ্গবন্ধুর কবর বাঁচানোর জন্য যারা লড়াই করেছে, তাদেরকে ধরতে হবে। সেই জন্য স্বরাষ্ট্র দপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের অত্যাচার করতে হবে এবং আইন ও বিচার মন্ত্রণালয় তাদের বিচার করে আইন দিয়ে দরকার হলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, যাতে আওয়ামী লীগের আর কেউ মাথা তুলে না দাঁড়ায়। কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী 2 সপ্তাহের মধ্যেই প্রধান উপদেষ্টা দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসলে কেন প্রধান উপদেষ্টা দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে? এই যে প্রধান উপদেষ্টা অর্থাৎ অনির্বাচিত ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি গ্রামের মানুষদের কাছে টাকা লুটেছেন। আমাদের এখানে সারদার মতো যে সমস্ত চিটফান্ড আছে, সেরকম চিটফান্ডের মালিক, তাকে নাকি রিপোর্ট জমা দিতে হবে। আসলে কেন? 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিলেই এই সমস্ত লোকগুলোকে তারা ফাঁসির কাঠে ঝোলাবে, তাতে অন্যান্য আওয়ামী লীগের কর্মী নেতাদের যাতে মনোবল ভেঙে দেওয়া যায়। আর এনসিপি অর্থাৎ সেখানকার নাহিদ এবং এই সমস্ত ছাত্রনেতা তাদের আরও লেলিয়ে দিয়ে এরপর নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা,
যেখানে যেখানে সংখ্যালঘু আছে সেখানে সেখানে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা হবে। এই রকম পরিস্থিতির সৃষ্টি করতে করতে একটা সময় আসবে, বলবে এখন নির্বাচন করা সম্ভব নয়। যতদিন নির্বাচন নয় ততদিন ইউনূস মিয়া তিনি সিংহাসনে থেকে যাবেন, রাজ করবেন। দেখুন, এবার একটু প্রথম আলোর দিকে তাকাবো। প্রথম আলো কি বলছে? আমার সংসার বাঁচার মতো আর কেউ নেই। টিনের ছোট ঘর, সেই ঘর জুড়ে সংসারে অভাবের ছাপ। সামনের ছোট উঠান ভরে গিয়েছে স্বজন প্রতিবেশীতে। স্বজনেরা বিলাপ করছে, প্রতিবেশীরা করছেন আফসোস। সেখানে বসে আছেন গোপালগঞ্জের গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় নিহত ইমন তালুকদারের মা রোকসানা বেগম। নিহত ইমন গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার গ্রামের আজাদ তালুকদারের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মা। কেউ তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেউ সান্ত্বনা দিতে এসে নিজেই কাঁদছেন। তবু ইমনের মা রুকসানার মুখে একটি শব্দও নেই। আসলে ওই নৈশব্দই বড় বড় কষ্টের। এই যে তরতাজা যুবক। গোপালগঞ্জে বুধবার এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত ইমন তালুকদার। এই যে তাদের প্রতিবেশী ভেঙে পড়েছেন স্বজন হারানোর ব্যথায়। এখন প্রথম আলোয় এই খুব ছোট ছোট বাক্যে বড় নির্মম বাস্তবটা তুলে ধরেছে গোপালগঞ্জে। এবার চলে আসি আরেকটা খবরে। এই বাড়িটা দেখুন। বাংলাদেশ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন clarified that Satyajit Ray's ancestral house, known locally as Durtov House, stands untouched. একটা ছবি বার করে দেখিয়ে দেওয়া হয়েছে, না কিছু হয়নি। তাহলে এটা কি ভাই? এটা কি? Exclusive, demolished house not Satyajit Ray, says Bangladesh officials. আসলে বাংলাদেশের যারা অফিসিয়াল তারা এই মুহূর্তে মুখ ঢাকতে ব্যস্ত। বলছে না, ওটা সত্যজিৎ রায়ের বাড়ি নয়, ওটা সত্যজিৎ রায়ের বাড়ি নয়। Demolished house in Mymensingh located next to Satyajit Ray's family's home, filmmaker's ancestral home, Durlov House, remains intact, senior officials said. Row erupted after reports claimed Ray's ancestral home was being taken down. দেখুন, আমি এই বিতর্কে যাব না। ময়মনসিংহের লীলা মজুমদারের লেখাতে খুব সুন্দরভাবে রয়েছে, নলিনী দাসের লেখাতেও আমি পড়েছি এই বাড়িটার কথা, দুর্লভ হাউস। এই দুর্লভ ভবনকে নিয়ে অনেকের অনেক লেখা রয়েছে, সুবিমল রায় থেকে রায় পরিবারের বিভিন্ন সদস্যরা, এবং রায় পরিবারের সদস্য শুধু নয়, আশেপাশে অনেকেই কিন্তু লিখেছেন। বিখ্যাত বাড়ি। এখন এই বাড়িটাই সেই বাড়িটা নাকি সামনের অংশটা ভেঙেছি, ভাঙেনি, পেছনের অংশটা ভেঙেছি, এসব বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে লজ্জায় মুখ ঢাকছে বাংলাদেশ। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও লজ্জায় মুখ ঢাকছে। আমি ধরেই নিলাম তর্কের খাতিরে এটা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ি নয়, আমি ধরেই নিলাম পাশের বাড়িটা ভাঙা হয়েছে। কেন ভাঙা হবে? কেন ভাঙা হবে? কেন ভাঙা হবে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু এই সমস্ত ভাঙাভাঙির কারণ কি জানেন? কারণ গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে হবে, আর সেই জন্যেই ভাঙাভাঙি। কেন গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে হবে? কারণ ইউনূস মিয়া জানেন এই মুহূর্তে নির্বাচন হলে এই ছাত্র যুব এত বড় সব বিপ্লবী ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন থাকবে না। জামাতে যতই চেষ্টা করুক 8%, বড় যে 9%-এর বেশি, অর্থাৎ 9%-এর বেশি তারা ভোট পাবে না। তাহলে সরকার গঠন করবে বিএনপি, এবং বিএনপি যদি সরকার গঠন করে আগামী দিনে আওয়ামী লীগ আবার উঠে আসবে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এটাকে বানচাল করতে হবে। সেই জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন ইউনূস মিয়া। অন্যদিকে দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, বস্ত্রশিল্পের অবস্থা খারাপ, পরিবহনের অবস্থা খারাপ, চতুর্দিকে হাহাকার। এখান থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য দরকার একটা গৃহযুদ্ধ, আর সেই জন্যে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। সাধারণ মানুষ মরবে, সংখ্যালঘু মা ভাই বোন তারা মরবে, কেউ ধর্ষিতা হবে, আর ইউনূস মিয়া ঢাকাতে পায়ের ওপর পা তুলে নাচতে নাচতে বিদেশি সংবাদ মাধ্যমকে বলবে, আমি খুব চেয়েছিলাম গণতন্ত্র ফিরে আসুক, এবং আমি চাই, আমি নিরন্তর কাজ করে চলেছি, আমি তো নোবেল পুরস্কার পেয়েছি শান্তি, তাই শান্তি প্রতিষ্ঠা করছি।
আসলে এই শান্তির নোবেল পুরস্কারের জন্যই কোথাও অ্যাডভান্টেজ পেয়ে গেছে মোহাম্মদ ইউনূস, আর সেই অ্যাডভান্টেজটা সে কাজে লাগাচ্ছে, অশান্তি তৈরি করছে, অশান্তি তৈরি করে নিজের মসনদে টিকে থাকবে। আর অন্যদিকে বড় বড় কথা বলবে, বলবে আমি চেয়েছিলাম শান্তি প্রতিষ্ঠা করতে, আমি চেয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আমি চাই নির্বাচন একেবারে একেবারে নির্বাচন দুর্নীতিমুক্ত হোক, নির্বাচন শান্তি এবং শান্তিপূর্ণভাবে উৎসবের আকারে হোক। সেই জন্য এখনো সময় আসেনি নির্বাচন করার, চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, এটা বলার জন্যেই মোহাম্মদ ইউনূস এগিয়ে চলেছে তার তার প্ল্যান মোতাবেক। কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষের ক্ষতি হবে, মানুষ কাঁদছে। আমাদের কি, ভারতের কি কিছু না, কিন্তু প্রতিবেশী দেশে গণতন্ত্র কাঁদলে, সে দেশে যদি মানুষ কাঁদে, সেই কান্নার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে এপার বাংলাতেও এসে পৌঁছায়। আমাদের মন ভারাক্রান্ত হয়, বিষাদ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একটু মনে করিয়ে দেব 1971 সালে যখন ওপার থেকে একের পর এক শরণার্থী আসছে, আমরা শুধুমাত্র মানবিক কারণে তাদের জায়গা দিয়েছিলাম, আমরা শুধু মানবিক কারণে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কয়েক কোটি মানুষ তখন কাঁদতে কাঁদতে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে। সুতরাং আমাদের ক্ষেত্রেও বিষয়টা খুব উদ্বেগজনক, কারণ মানুষ আজকে কাঁদছে বাংলাদেশে। জয় হিন্দ।